দ্বিতীয় হচ্ছে ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে, এবং যাদের যাদের ভিডিও ফুটেজে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একটা ৩৫ বছরের অবিবাহিত যুবক ছেলেকে হাত পা বেঁধে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে সংগঠিতভাবে, সেক্ষেত্রেও আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে দুদিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ইন্দ্রজিৎকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। ইন্দ্রজিতের প্রত্যেকটা খুনি সমানভাবে ওই একরত্তি ছোট্ট কন্যার খুনিরা, শারীরিক নির্যাতনকারীরা যেভাবে আমি কথা দিয়েছি কাস্টডি ট্রায়াল হবে, ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে বন্দে মাতারাম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। স্বয়ং মুখ্যমন্ত্রী কি বললেন আপনারা সব শুনলেন। ঘটনা, সেই নৃশংস ঘটনার এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী আবার সেখানে গেলেন, সেখানকার পরিস্থিতি সমস্ত কিছু পর্যালোচনা করে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করা, এবং এই যে ইন্দ্রজিৎ যিনি এই নৃশংসভাবে তিনিও মারা গেছেন, যেটাকে মুখ্যমন্ত্রী আজকে স্পষ্টভাবে দিক নির্দেশ করলেন বা ইঙ্গিত করলেন যে সেটি নিছক মৃত্যু নয়, সাধারণ মৃত্যু নয়, সাধারণ গণপিটুনিও নয়, এর পিছনে আছে বিশেষ চক্রান্ত। তাহলে এবার যদি বারুইপুরকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে একটু অন্য ভঙ্গিতে দেখা হয়, অন্য দৃষ্টিকোণগুলোকে উন্মোচিত করে দেখা হয়, তাহলে কি পাওয়া যাবে? সেই মিলগুলো পাওয়া যাবে যেগুলো আমরা মানুষের ভাষায় বারবার আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। যে এই ঘটনাটা ঘটেছে, এ হৃদয় বিদারক ঘটনা, কিন্তু এই ঘটনাটার সাথে, এই ঘটনাটার পিছনে একটি বিশেষ ধরনের অশান্তি বাঁধিয়ে দেওয়ার চেষ্টার পরিকল্পনা কি লুকিয়ে ছিল, এই প্রশ্ন এবার উঠছে। আর এই বিশেষ ধরনের অশান্তি বাঁধিয়ে দেওয়ার চেষ্টায় যারা পারদর্শী এবং সেই কাজগুলো যারা এত বছর এত দিন ধরে করে এসেছে, সেই দোসর একজন আর একজনের পরিপূরক, সেই দলগুলি কারা কারা, যারা ৩৪ বছর আর ১৫ বছর, এবং তারও আগে আর একজনরা যারা ৩০ বছর রাজত্ব করে ৮০ বছর ধরে এই পশ্চিমবঙ্গটাকে সর্বনাশ করে রেখে দিয়েছে। এবং এই ধরনের ঘটনা একাধিক দৃষ্টান্ত আমরা দিনের পর দিন ধরে এই রাজ্যে আমরা দেখেছি। সবকিছুর থেকেই কিন্তু রাজনৈতিক ফায়দা তোলা হয়েছে। আজকে সংখ্যালঘু মুসলিম ভোট, সেই সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক কে পাবে, এর জন্য ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে যারা, তারা সাম্প্রদায়িক হয় না কখনো। বরঞ্চ যে দলটি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস বলে,
তাদেরকে দিনের পর দিন ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দল হিসেবে দেগে দিয়েছে এরা। এবার খেয়াল করুন, এক এ বি সি, ডি এর কথাটা সরিয়ে রাখলাম, এ বি এবং সি এরা তিনজনেই তিনজনকে গালাগাল দিচ্ছে, আর ডি কে গালাগাল দেওয়ার জন্য এরা সবাই এক হয়ে যাচ্ছে। তাহলে সাধারণ জনমানুষের মধ্যে কি ধারণা তৈরি হবে? তাই তো, এ তো বি এর শত্রু, বি আবার সি এর শত্রু। তাহলে এই একটা ব্যাপারে যখন এরা একমত হচ্ছে, তাহলে নিশ্চয়ই সেটাই সত্যি। আর ঠিক এটাই করে গেছে সিপিএম, কংগ্রেস, বামফ্রন্ট দলগুলো এবং তৃণমূল কংগ্রেস। এদের ভিতরে সেই অন্তর্লীন এজেন্ডা, সেই এজেন্ডাটা কি? হিন্দু বিরোধী এজেন্ডা, ভারত রাষ্ট্র বিরোধী সেই এজেন্ডা। খেয়াল করবেন আরো একটা বিষয়, যখনই কেন্দ্রে যে সরকার আছে, এখানে আছে তার উল্টো সরকার। উন্নয়নের ফসল পশ্চিমবঙ্গ তুলতে পারেনি, এবং চরম বামপন্থী যে সমস্ত আন্দোলনগুলো, সেগুলোরও কেন্দ্রবিন্দু, উৎসস্থলগুলো খেয়াল করে দেখুন, সেটাও এই পশ্চিমবঙ্গ। আমি গত দিনের এপিসোডে আপনাদেরকে তুলে ধরেছিলাম যে অনুপ্রবেশ, তার যে ছিদ্র পথগুলো, সেটা যেমন আমাদের কাশ্মীর একটা অংশ ছিল, এখন সেটা প্রায় নিশ্ছিদ্র, প্রায়। কারণ পাকিস্তানের মতো দেশ যার পাশে থাকবে, তারা সেই বদমাইশিগুলো করবার চেষ্টা করেই যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তেমনি আর একটা ছিদ্রপথ, সেই ছিদ্রপথটাকে ওই তিনটে সরকার, কংগ্রেস, লেফট এবং তৃণমূল, এরা চোখ বুজে থেকেছে, সেই অনুপ্রবেশটাকে অ্যালাউ করেছে, নিজেদের ভোট ব্যাংকটাকে বাড়িয়েছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের এই সীমান্ত, উন্মুক্ত সীমান্ত। এবার আপনি সারা ভারতবর্ষের ভূপ্রকৃতিকে চিন্তা করুন, দেখবেন ওদিকে ছিল আসামের একটা অংশ, ত্রিপুরার একটা অংশ, এগুলো কোথাও কোথাও ল্যান্ড বর্ডার, কিছু কিছু পাহাড়ি অঞ্চল, এই সমস্তগুলো ছিল, সেগুলোও কিন্তু নিশ্ছিদ্র ফেন্সিং বা কাঁটাতার বলুন, সেই জায়গাগুলোতেও কিন্তু সীমান্ত সুরক্ষা নিশ্চিত হয়েছিল, কিন্তু হচ্ছিল না যেটা, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের জায়গাটা বাকি পড়েছিল। এবার আসি যে এই মাঝখানের এই অংশটা বলছি, বারবার করে বলছি, প্রত্যেক এপিসোডে বলছি, এই কারণে সমস্যার উৎস, শিকড়টাই তো এইটা। যত কিছু সমস্যার উৎস দেখুন, সেই এইটা। এবার একটা অন্য কথা বলি, এই যে ঘটনা, বারুইপুরের যে ঘটনা, এবং সেই ঘটনার আজকে যে ক্রমশ যত দিন এগোচ্ছে, যত তদন্ত এগোচ্ছে, যত ধরপাকড়গুলি হচ্ছে, সেই ধরপাকড়গুলির মধ্যে থেকে কি উঠে আসছে? এই জিনিসগুলো উঠে আসছে না? ঠিক যেভাবে পরিকল্পিতভাবে সিএএ আন্দোলনটাকে এনআরসি আন্দোলনে পরিণত করে দেওয়া হয়েছিল, যেটা আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেজিনগরে দাঁড়িয়ে বলেছেন এই একই কথা, আমরা যেটা বারবার করে বলছি, উনি আজকে সেটা বললেন। এবং উনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তখনও নিয়ম করে প্রত্যেকটা সভাতে এই কথাগুলোই বলতেন, যে এই পরিকল্পনাগুলো করেছেন ওই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তখন কিন্তু খেয়াল করুন, ওই বামেরা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চক্রান্তগুলো নিয়ে একটাও কথা বলেন, বরঞ্চ আইএনডিআই জোট গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ার ধরে দাঁড়িয়ে পড়েছে পাশে সহযোগিতার জন্য। কংগ্রেস তার সাথে আছে। আজকে ওই আইএনডিআই জোটের প্রত্যেকটি শরিক, প্রত্যেকটি আঞ্চলিক দল, ক্ষুদ্র ক্ষুদ্র দল, সব প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার অবস্থা তার রাজ্যে। প্রত্যেকটি দল অন্তর্দ্বন্দ্বে দীর্ণ, ভেঙে টুকরো টুকরো। আর এখানে তৃণমূল কংগ্রেস, সে তো আর নেই। সে যে কি আছে আর কি নেই, সেটা মানুষজন এখন দেখতে পাচ্ছে। ফলত এর পাশে একটা বিশেষ প্রসঙ্গ আছে। অনেক এই ধরনের বেআইনি জবরদখল,
বেআইনি চক্রান্ত, বেআইনি লুট, এগুলো যেমন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, মানুষজনের প্রতিবাদের মাধ্যমে দেখতে পাচ্ছি, কিন্তু তার পিছনে যে অংশটা ঘটে গেছে সেটার কথাই আমি বারবার তুলে আনি, দ্যাট ইজ ডেমোগ্রাফি চেঞ্জ। ল্যান্ড, সেই ল্যান্ড জিহাদ, এই ল্যান্ড জিহাদ কিভাবে হয়েছে? নিঃশব্দে হয়ে গেছে। এবং খেয়াল করবেন, বহু বহু প্রত্যন্ত গ্রামে, সেটা সীমান্তবর্তী অঞ্চলে আরো বেশি। আচ্ছা ভাবুন, শহর অঞ্চলে যদি 1 কাঠা জমির দাম 10 লক্ষ টাকা হয়, আপনি ট্রেনে করে যাচ্ছেন, সেখান থেকে নেমে অটোয় উঠলেন, সেখান থেকে নেমে আবার টোটোয় উঠলেন, সেখান থেকে নেমে আবার হাঁটছেন, হাঁটতে হাঁটতে এই বাগান সেই বাগান, কাঁচা রাস্তা পাকা রাস্তা হয়ে ধরা যাক একটি জমিতে গিয়ে পৌঁছলেন। এইবার চারপাশের পরিবেশগুলো আপনি খেয়াল করলেন, চারপাশের পরিবেশগুলোতে কারা সংখ্যাগরিষ্ঠ সেটাও দেখে একটু ভুরু কুচকে তাকালেন, তা ঠিক আছে হতেই পারে, এরকমটাও ভাবলেন। এবার যখন জমিটা দর করতে গেলেন, সেই জমির দর 14 লাখ, 15 লাখ, 20 লাখ কাঠা। এটা কি করে হয়? তার কারণ এখানেই লুকিয়ে রয়েছে সেই রহস্য। ওই জমি বিক্রি তো হয়তো কেউ করতে চাইছে, কিন্তু সে বিক্রি করতে পারবে না। আবার ওরা যেটা কিনতে চাইবে সেটা তাকে বেচতেই হবে, বেচতেই হবে। কিন্তু তখন কিন্তু 14 লাখ টাকায় না, পারলে 14 টাকায় বেচে দিতে হবে তাকে, বা হয়তো কোনো পয়সাই পাবে না। আর খাস জমি, খাস জমি বলতে সরকারি জমি যেগুলো, সে তো ওদেরই, সে তো ওদেরই। ও আর কিনতে টিনতে হয় না, কি একটা বেড়া দিয়ে, টিন দিয়ে, পাঁচিল দিয়ে ঘিরে নিলেই ওদের। এইটা ছিল হচ্ছে ভয়ঙ্কর দুশ্চিন্তার বিষয়, যেটাতে এবার কেন্দ্রীয় সরকার মন দিয়েছে। এই ডেমোগ্রাফি চেঞ্জ, এই নিয়ে এবার কমিটি গঠন হতে চলেছে। সেই কমিটি কিন্তু বিশেষত আমাদের এই রাজ্যের মতো এই যে অনুপ্রবেশ সংক্রান্ত যে ল্যান্ড জিহাদ যেটা হয়েছে সেটার দিকে নজর দেবে। রেহাই নেই। প্রত্যেকটি বিএলআর অফিস, এসডিএলআর অফিস, রেজিস্ট্রি অফিসের প্রতিটি ফাইল স্ক্যান হওয়ার দরকার, মিন্স তদন্তর আওতায় আনার দরকার। তছনছ অবস্থা তার মধ্যে হয়ে রয়েছে। আইন, ল্যান্ড রেগুলেশন কিচ্ছু মানা হয়নি সেই সমস্ত জায়গাগুলোতে। আর এখানেই হচ্ছে সেই লুকিয়ে রয়েছে কেন এই অশান্তির বীজ, কেন এই ধরনের বারুইপুরের ঘটনা। প্রশ্নের উত্তর খুব সহজ। যদি সরকার এবং প্রশাসন এইটাকে তোল্লা দিয়ে থেকে থাকে, তাহলে এই কাজটা আরো সহজ হয়ে গেছে। ভাবুন যে ওই 3টে দল, এ বি সি, কংগ্রেস কখনো সিপিএম এর সমালোচনা করেছে, মার কাটারি সমালোচনা করেছে, আবার কখনো সিপিএম কংগ্রেস মিলে তৃণমূলের সমালোচনা করেছে, তৃণমূল কংগ্রেসের দল ভাঙিয়ে তৃণমূল ফুলে ফেপে উঠেছে, আবার তৃণমূল কখন আবার বামফ্রন্টের সমালোচনা করেছে, কংগ্রেসের সমালোচনা করেছে। কিন্তু যখনই প্রয়োজন পড়েছে, রাষ্ট্রবাদ যদি এই বঙ্গে প্রবেশ করে, রাষ্ট্রবাদ যদি এই রাজ্যে সরকার গঠন করে, তাহলে এদের এই 3 জনেরই উদ্দেশ্যটা ভেস্তে যাবে। কিন্তু সেই রাষ্ট্রবাদকে বহন করে মাথায় করে নিয়ে আসার দলটিকে, তার সেই দলটি হচ্ছে সেই বিজেপি। সেটা রাজ্যের মানুষ যখন চারপাশে সারা ভারতবর্ষে চোখ চেয়ে দেখলো, এবং এইখানকার স্বৈরাচার যখন ফুলে ফেঁপে চরম পর্যায়ে পৌঁছে মানুষের অস্তিত্বকে সংকটে ফেলে দিল, তখন সেই শুভ সূচনা হলো যখন ওই 3টে দলকে সরিয়ে দিতে পারলো মানুষ। কিন্তু শেষ কথা যেটা এখানে খেয়াল করে দেখবেন, যে এই সমস্ত ডনেদের বেশ কেউ কেউ অ্যারেস্ট হচ্ছে, কারোর সীমান্তে, সেই সমস্ত সীমান্তগুলোর মধ্যে খুব উল্লেখযোগ্য শুভ সূচনা ঘটেছে। এমন এমন সীমান্তবর্তী পর্যটন স্থল আছে যেখানে অমুকের ডনের একটা গেস্ট হাউস হয়তো হাইকোর্টের নির্দেশে ভেঙে দেওয়া হলো বা ভাঙার কাজ চলছে, আর এক ডনের ওপরে বুলডোজার চললো ওই গেস্ট হাউসের ওপরে।
কিন্তু এই একটা দুটো গেস্ট হাউস এদের কাছে ভেঙে যাওয়া কিছু না। তার কারণ ওটা তো ওদের টাকা দিয়ে করতে হয়নি, সবটাই তো বিদেশি ফান্ড। গড়ে তোলো, প্রভাব বিস্তার করো, সবকিছু খেয়ে ফেলো, কোথাও টাকা ছড়িয়ে, কোথাও অস্ত্রের ভয় দেখিয়ে। আর যখন এই অস্ত্র আর অর্থ এই দুটোকে কাজে লাগিয়ে ভোট লুট করে শাসন ক্ষমতা মানে সরকারি প্রশাসন সবকিছু দখল করে নাও, কিন্তু ওই একটা দুটো ভেঙে দিয়ে এই শিকড় কিন্তু উপড়ানো যাবে না। তার জন্যেই কিন্তু এই বিদেশি যে অনুদান, এই বিদেশি অনুদান, খ্রিস্টান কি বলে ওটাকে আপনার ধর্মান্তরকরণ শুধুমাত্র খ্রিস্টানদের মধ্যে না, আরো অন্যান্য সংখ্যালঘুদের মধ্যেও এই ধর্মান্তরকরণের প্রবণতা আছে প্রত্যন্ত অঞ্চলে। আমরা এপিসোড নিয়ে আসবো সামনে। এই সব কিছুই হচ্ছে এই একটা জিহাদি পরিকল্পনা। আর এই জিহাদি পরিকল্পনার জায়গাগুলো এখনো সেই পঞ্চায়েতগুলোতে অবশিষ্ট রয়েছে, যার একটা ফুলকি দেখতে পেলাম আমরা বারুইপুরে। এখন বিষয় হচ্ছে সরকারটা তো আর তৃণমূল কংগ্রেসের নেই, তাই এবার বেরিয়ে আসছে সেই পরিকল্পনাটার পিছনে, ওই ফুলকিটার পিছনে উৎসটা কি, কারা কারা তারা। এই বারবার বলি না আমি এই কথাটা, সেই কারা কারা তারাটা এবার বেরিয়ে আসছে এবং আগামী দিনে অপেক্ষা করে আছে ইউসিসি, এক দেশ এক নির্বাচন, ডিলিমিটেশন আইন, এই সব এবার এই বর্ষাতে, এবং তার সাথে এফসিআর, ওই বিদেশি অনুদান প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন নাম করে একটি জিহাদি পরিকল্পনা করে দেশটাকে লুণ্ঠন করা, সেটাও এবার বন্ধ হতে চলেছে। আর তার সাথে ল্যান্ড জিহাদ বিল, লাভ জিহাদ বিল, এগুলোও আসতে চলেছে। কাজে এই সামগ্রিক জিনিসটার জন্য সকলকে একটু ধৈর্য ধরতে হবে। 2 মাসের সরকার, 2 মাসের রাষ্ট্রবাদ বড্ড নতুন নতুন লাগছে অনেকের কাছে, কিন্তু এটাই আগামী দিনের ভবিষ্যৎ। একটু সবকিছু শান্ত করে নিতে সবাইকেই ধৈর্য ধরে একটু সময় দিতে হবে। 80 বছরের অপশাসন আর স্বৈরাচার যদি এই পশ্চিমবঙ্গের বাঙালি সহ্য করতে পারে, তাহলে 2 মাস তো কিছুই না, আর কিছুদিন অপেক্ষা করুনই না। সবকটা বিল পাস টাস হয়ে সরকারটা গুছিয়ে গেছিয়ে নিয়ে ফেন্সিংটা হয়ে যাওয়ার পর দেখুন, সবাই আমরাও দেখি কি হয়। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি, নজর রাখি। আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা লাইক করুন, শেয়ার করুন, একটু সাবস্ক্রাইবটা করুন, আর নোটিফিকেশন অবশ্যই অন রাখতে এবং অল করে দিতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। বন্দে মাতারাম, নমস্কার।